সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা লেখা দেখেছিলাম যে অপারেশন হাসবুনাল্লাহ নামে কোনো একটা ওয়ার্ড নিয়ে তারা কথা বলছিল। এই যে অপারেশন হাসবুনাল্লাহ, এটাই কি শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই অংশগ্রহণ করেছিল? এরপরে আবার কিন্তু নেটটা অফ হয়ে যায়, অফ করে দেওয়া হয় আর কি, অফ হয়ে যায় না। এটা আসলে অফ করে দেওয়া হয়। জুনায়েদ আহমেদ পলক, তার এই কথাটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আবরার ফাহাদ আমার হলো নটরডেম কলেজের বন্ধু, আমরা একসাথেই কলেজে পড়াশোনা করেছি। সাদিক কায়েম কি ডাকসুতে ভিপি পদে ইলেকশন করবে কিনা? আসসালামু আলাইকুম। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনের ফ্যাসিবাদী সরকার ও তার পেটোয়া বাহিনী দমন পীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র জনতা। প্রায় 2000 ছাত্র জনতার জীবনের বিনিময়ে অবশেষে 36শে জুলাই 2024 সালে পতন হয়েছে 15 বছরের ফ্যাসিবাদী এক শাসন। আজকে 1 বছর পর আমরা ফিরে তাকাচ্ছি নতুন বাংলাদেশের পথে যাত্রার সেই সময়গুলোতে। শুনবো তখনকার আন্দোলনের কথা, আমাদের স্বপ্ন, সাহস আর প্রত্যাশার আলাপ সালাপ করব আমাদের জুলাই বিপ্লবের 1 বছর প্রতিধ্বনি সিরিজের দ্বিতীয় পর্বে। আজকে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ। ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ ভাই। আজকের আলাপ সালাপের এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে মোবারকবাদ, এবং দেশ এবং দেশের বাইরে যারা এই পডকাস্টটি দেখবেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 15 বছরের যে ফ্যাসিবাদী আমল, সেই সময় তো আসলে এভাবে আমরা মন খুলে কথা বলতে পারতাম না। যেই বিপ্লবের কারণে আমরা কথা বলতে পারছি আজকে, সেটা দিয়েই আমি আমার প্রশ্ন শুরু করতে চাই যে জুলাই বিপ্লবটা আসলে তো প্রথমে কোটা আন্দোলন ছিল। তো আপনি কিভাবে একজন শিক্ষার্থী হিসাবে এই আন্দোলনে জড়িত হলেন, বা আপনার আন্দোলনের সাথে জড়িত হওয়ার যাত্রাটা কেমন ছিল? আচ্ছা, কোটা বিরোধী আন্দোলন যদি শুরুর কথা বলতে চাই তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে 2018 সালে, যে সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই। 2018 সালে আমরা ক্যাম্পাসে ভর্তি হওয়ার পরে এপ্রিল মাসেই কিন্তু আপনার কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, এবং সেই সময় আমরা স্লোগানে, মিছিলে এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু ক্যাম্পাসে আন্দোলন শুরু করি, এবং এটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং সারা দেশ জুড়ে এটা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত আন্দোলন আসলে সফলতার মুখ দেখেনি, এবং পলিটিক্যালি এটা যেকোনো ভাবে হোক এটা প্রশমিত করে, দমন করে, টেকনিক্যালি এই আন্দোলনটাকে অন্য ভাবে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে, যেখানে কিনা স্লোগান দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যেখানে কি আপনি আওয়ামী ন্যারেটিভের মাধ্যমে যখন আপনি এই আন্দোলনটাকে নিয়ে গিয়েছেন, তখনই কিন্তু এই আন্দোলনটা আর সফলতার মুখ দেখেনি। ঠিক এমনি ভাবে আমরা যখন আবার 2024-এ এসে আবার কোটা বিরোধী আন্দোলনে নেমে যেতে বাধ্য হই, সে সময় থেকে যদি বলি জুন জুলাইয়ে যখন আন্দোলনটা শুরু হয়, এই একদম শুরু থেকে আমরা আন্দোলনে অংশগ্রহণ করি। আপনার বাংলা ব্লকের থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিগুলোতে আমরা অংশগ্রহণ করি। অনির্দিষ্টকালের জন্য শুরুতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো, এবং এর মাধ্যমেই কিন্তু আন্দোলনটা শুরু হয়। তবে একদম শুরুর দিকে আমি যদি বলি, একদম শুরুর দিকে আমার মনে হয়েছিল যে আসলে 2018 সালে যে আমরা আন্দোলন করেছিলাম, এই আন্দোলনটা হয়তো আরো বেশি জমজমাট ছিল। একদম শুরুতে আমরা আসলে আন্দোলনে খুব বেশি সফলতা যে আসবে এটা ধারণা করতে পারছিলাম না। যেহেতু আওয়ামী সরকার আবার নতুন করে মাত্র 6 মাস আগেই তারা ক্ষমতায় আসে। এজন্য আমরা ভেবেছিলাম যে আন্দোলনকে তারা যেকোনো ভাবেই দমন করার চেষ্টা করবে। তবে এরপরেই যখন আপনার 14 তারিখে যখন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যখন প্রভাস আমিনের যে প্রশ্নটা করে, এবং এর প্রত্যুত্তরে উনি হাসিনা যখন আন্দোলনকারীদেরকে রাজাকারের নাতিপুতি আখ্যা দেয়, তখনই কিন্তু আমরা ফুয়েলটা পাই। সেই জ্বালানির মাধ্যমে কিন্তু আন্দোলনটা হাওয়ায় পালে হাওয়া পায়, এবং সেই রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা প্রত্যেকটা শিক্ষার্থী নেমে পড়ে। নারী হল থেকে, মেয়েদের হল থেকে তারা নেমে পড়ে, এবং সেই সময় থেকে আন্দোলনটা যে শুরু হলো, এই আন্দোলনটা আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমরা এই আন্দোলনে সফলতার মুখ দেখেছি। এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো সেই প্রভাস আমিনের সেই প্রশ্নটা বা প্রধানমন্ত্রী সেই সংবাদ সম্মেলনের পর থেকেই মূলত সেই কোটা আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দিকে রূপ নেয়। আপনার কি সেরকমই
কথা আর কি। জি, জি, জি। মানে এর আগ পর্যন্ত আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ ছিল। কারণ আমরা তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল নিয়ে আমরা যখন শাহবাগে যেতাম, শাহবাগে কিন্তু খুব বেশি বাধা দেওয়া হইতো না। ব্যারিকেড থাকতো, ব্যারিকেডটা শান্তিপূর্ণভাবে ভেঙে আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিতাম। সেখানে আন্দোলন করতাম। মোটামুটি মনে হচ্ছিল যে আসলে আন্দোলনটা আসলে সফল হবে কিনা এবং সরকার এটাতে বাধা না দিয়ে তারা একটা স্ট্র্যাটেজিক্যালি কোনো সমাধানের দিকে যাচ্ছে কিনা এটা মনে হচ্ছিল। কিন্তু যখনই কিন্তু 14 তারিখে শেখ হাসিনা যখন আন্দোলনকারী সবাইকে যখন রাজাকারের নাতিপুতি আখ্যা দিল, সেই সময় থেকে কিন্তু আন্দোলনটা মোড় ঘুরে গেল এবং চূড়ান্তভাবে আন্দোলনের দিকে সারা দেশের ছাত্র সমাজ এগিয়ে গেল। তো এই আন্দোলনটা যেহেতু ঢাকা ভার্সিটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল শুরুতে, তারপর আস্তে আস্তে সকল ভার্সিটি এবং এবং সর্বশেষে দেশের সকল জনতা আন্দোলনে একাত্মতা পোষণ করে। তো ছাত্রলীগ এবং সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল ঢাকা ভার্সিটিতেই কিভাবে আন্দোলনটা দমিয়ে দেওয়া যায়, এবং ঢাকা ভার্সিটির ছাত্রদের উপর নানা প্রকারের সন্ত্রাসী আক্রমণ, গোয়েন্দা পুলিশ আক্রমণ সবকিছুই তারা প্রচেষ্টা চালিয়েছিল। এবং একসময় আমরা দেখতে পাই যে ঢাকা ভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ একদম ন্যাক্কারজনক ভাবে হামলা করে, এবং শিবিরের কিছু নেতাকর্মী আহ, ঢাকা মহানগর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যে ছাত্রছাত্রীদের উদ্ধার করে আনে। তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা লেখা দেখেছিলাম যে অপারেশন হাসবুনাল্লাহ নামে কোনো একটা ওয়ার্ড নিয়ে তারা কথা বলছিল, কিন্তু আমি আসলে এই ব্যাপারটা জানি না। তো আশা করি আজকে দেশের মানুষকে আপনারা জানাবেন এই অপারেশন হাসবুনাল্লাহ জিনিসটা কি, এবং এটা কোথায় কিভাবে পরিকল্পনা করা হলো এবং কিভাবে এক্সিকিউট করা হলো, কোন জায়গায় করা হলো। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি এই ইন্টারেস্টিং কোশ্চেনটা করার জন্য। এটা সম্পর্কে আসলে অনেকেই জানে না। মূলত আপনার 14 তারিখে, 14 জুলাই, যখন শেখ হাসিনার এই রাজাকারের নাতে আখ্যা দেওয়ার পরের দিন কিন্তু আবারও আমরা রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে নামি এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসে। এবং আপনি আপনি জানেন যে 15 তারিখেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের টোকাই বাহিনী তারা কিন্তু হামলা করে। তো এই যখন হামলা, ওই সময় আমি নিজেও মল চত্বরে অবস্থান করতেছিলাম। তখন যে একটা বিভীষিকাময় একটা পরিস্থিতি লক্ষ্য করছি, যে মানে মূল সমস্যাটা দেখা দিছে যে কারা এখানে ছাত্রলীগ এবং কারা এখানে যে আমরা আন্দোলনকারী, কোটা বিরোধী আন্দোলনকারী, এটা বোঝার উপায় ছিল না। কারণ এখানে তো কোনো ড্রেস আপ নাই। তো যার কারণে এত এত মানুষ এখন দিক বিদিক ছোটাছুটি করতেছে যে কারা কোন দিক থেকে আক্রমণ করতেছে, কারা কোন দিকে যাচ্ছে কোনো বোঝার উপায় নাই। এবং এই কারণেই দেখা গেল যে খুব সহজেই তারা কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং তারা যখন নারী শিক্ষার্থীদের আরো কাছে পায় এবং তাদের উপর হামলা চালায়, এবং এইটাই কিন্তু আন্দোলনের রুটকে আরো বেশি জাগ্রত করে। এবং 14 তারিখের ওই এই বক্তব্যের পরে 15 তারিখে যখন নারীদের উপর হামলা হয়, তখনই কিন্তু সারা বাংলাদেশ আবার ফুঁসিয়ে ওঠে। তো ওই দিনই ওই দিনই আবার দুপুরের পর থেকে বিকালের দিকে কিন্তু শহীদুল্লাহ হলে ছাত্রলীগের টোকাই বাহিনী আহ হামলা করে। আপনি হয়তো জানেন, আমার আমার নিজের হলো শহীদুল্লাহ হল। তো তখন আমি তখন মলচত্বর থেকে যখন এই পরিস্থিতি, তখন আমাদের মহানগরেরও অনেক ভাইয়েরা তারা কিন্তু রাজু ভাস্কর্য ছিল, মলচত্বরে এখানে ছিল, যারা আন্দোলনে ছিল। আমাদের মিসবাউল উলুম কামিল মাদ্রাসার যে সভাপতি, তিনিও কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হন। শাহেদ ভাই, তিনিও মাথায় আঘাতপ্রাপ্ত হন, মাথা ফেটে যায়, তাকে নিয়ে হাসপাতালে যেতে হয়। আমি শুরুতেই যখন দিক বিদিক ছোটাছুটি চলতেছে, আমি তাদেরকে বলছি আপনারা যেহেতু খুব ভালো চিনেন না, আপনারা দ্রুত এই সাইড দিয়ে চলে যান। তো ওনারা আসলে আবেগের জায়গা থেকে ওনারা যায়নি, ওরা প্রতিহত করার চেষ্টা করছে। এবং মহানগরের সকল পর্যায়ের জনশক্তিরাও আমাদের এখানে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো অবশ্যই ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন শহীদুল্লাহ হলের ঘটনাটা শুনলাম, এবং সিবগাতুল্লাহ ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে শহীদুল্লাহ হলে এই পরিস্থিতি, দ্রুত ইমার্জেন্সি এখানে রেসপন্স করা দরকার, আমাদের জনশক্তিদেরকে এখানে নিয়ে আসা দরকার। তো আমাদের মহানগর সভাপতি মোজাফফর হোসেন ভাই, তাকেও ফোন দিচ্ছেন সিবগাতুল্লাহ ভাই। তো মোজাফফর ভাই আমাকে আবার নির্দেশনা দিলেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের স্ট্রাকচারাল অনুযায়ী আমাদের থানাগুলোকে নক করলাম। তারা সকলেই যারা এখানে ছিল তারা তো গেলই, এবং যারা অন্যান্য জায়গায় ছিল তারাও এখানে দ্রুত রেসপন্স করলো, তারা চলে আসলো। এবং মহানগর সভাপতি মোজাফফর হোসেন ভাই এই সময় যারা যারা বাইরে থেকে আসতেছে তাদের নিয়ে একটা টেলিগ্রাম গ্রুপ খুললেন।
টেলিগ্রাম গ্রুপ যেন কমনলি একটা নির্দেশনা উনি দিতে পারেন এখানে। তো এই টেলিগ্রাম গ্রুপটার নাম উনি সামহাও অপারেশন হাসবুনাল্লাহ দিয়েছেন। তো সেই জায়গা থেকেই আর কি এই টার্মটা চলে আসে যে অপারেশন হাসবুনাল্লাহ একটা টেলিগ্রাম গ্রুপের নাম থেকেই। আসলে ওই সময় তো আমরা নিরাপত্তার কারণে আমরা কিন্তু আসলে সব এভিডেন্স গুলো ডিলিট করে দিতাম। তো যার কারণে আসলে অনেক এভিডেন্স কিন্তু আমরা হারাই ফেলছি। তো শহীদুল্লাহ হলে আমরা তখন কিন্তু স্টাম্প, পাইপ, পতাকা সহ বেঁধে আমরা কিন্তু প্রায় 2,000 মতো আমরা এখানে স্টাম্প এখানে প্রবেশ করাই, যেন আমরা হলের ভাইদেরকে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, যেহেতু টোকাইরা হামলা করতেছে তাদের হাতে তো কিছু নাই সহজে। তো এই জন্য আমরাও লাঠি সোঁটা নিয়ে আসি। এবং এখানেই আবার আসিফ মাহমুদ কিন্তু আমার বন্ধু। তো ওর সাথে যেহেতু আমার আগে থেকেই পরিচয়, সেক্ষেত্রে আমি এবং আসিফ মানে দুই আসিফ মিলে আমরা হলো আহ, আপনার অমর একুশে হলের দিকে যাই। অমর একুশে হলের দিকে যে আমরা তাদের ভাইদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা যদি একটা মিছিল নিয়ে এখানে একটা শোডাউন দিতে পারি, তাহলে হয়তো ওই ছাত্রলীগের কাছে একটা মেসেজ যাবে যে এরা একতাবদ্ধভাবে অবস্থান নিচ্ছে, এখানে আর নতুন করে হামলা করার সুযোগ নাই। তো এখানে একটা বড় সমস্যা হয়েছে যে দীর্ঘ সময় ধরে হলের ভাইরা তো আসলে তাদের প্রতিহত করেছে শুরু থেকে, যেহেতু আমরা পৌঁছাতে একটু দেরিও হয়েছে। তো শুরু থেকে তারা প্রতিহত করে এবং হলকে নিরাপত্তা দেওয়া তাদের প্রয়োজন। কারণ হলে যদি আবার তারা এর বাইরে মিছিলে আসলো, যদি থাকে হলে আক্রমণ করে তাহলে তো কঠিন। তো সেই জায়গা থেকে ওনারাও বলে যে এনারা হল গেট ছেড়ে যাবেন না। তো এই জন্য তাদেরকে আমরা নতুন করে বুঝাতে ব্যর্থ হয়ে আমরা বাইরে যারা ছিলাম তারা মিলেই আমরা একুশে হলের দিক থেকে আপনার বার্ন ইউনিটের সামন থেকে আমরা একটা মিছিল শুরু করি। এই মিছিলটা নিয়ে আমরা আপনার কার্জন হলের মূল গেটের পাশে এখানে যে একটা সংবাদ সম্মেলন হয়। আহ তখন আসলে আমাদেরও নির্দেশনা ছিল যে মিডিয়া থেকে দূরে থাকার। আমরা তো মিডিয়ার সামনে সচরাচর যেতাম না, কারণ কোনোভাবেই যেন শিবির ত্যাগ দিয়ে আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়া না হয়, এজন্য আমরা আসলে মিডিয়া থেকে দূরে ছিলাম। এবং আমরা আসলে মূল টার্গেটটাকে সামনে নিয়ে গিয়েছি আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে। তো সেই জায়গা থেকে দূরে ছিলাম অনেকেই। আবার কেউ কেউ আবেগের জায়গা থেকে আন্দোলনের মিডিয়ায় সামনেও অনেকে চলে আসছে। তো ওখানে যে সংবাদ সম্মেলনটা হয় ওখানে কিন্তু আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বেশ কয়েকজন সেক্রেটারিয়েট ভাই তারা কিন্তু ওই সংবাদ সম্মেলনের আশেপাশে ছিলেন, এটা ছবি অনেকে ভাইরাল হয়েছে। তো মূলত এটা ছিল অপারেশন হাসবুনাল্লাহ। এবং আমরা আমার হল শহীদুল্লাহ হল থেকে শুরু করে সায়েন্সের 3টা হলে যে হামলাটা হয়, ওই সময় আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রেসপন্স করি। আমরা শুধু ঢাকা মহানগর পূর্ব না, এখানে আপনার ঢাকা মহানগর দক্ষিণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও এখানে আসে। তো আপনার এই যে অপারেশন হাসবুনাল্লাহ, এটাই কি শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরাই অংশগ্রহণ করেছিল, নাকি সকল স্তরের ছাত্র জনতার একটা সম্মিলিত অংশগ্রহণ ছিল অপারেশন হাসবুনাল্লাহ? এখানে তো সকল স্তরের ছাত্রদের অংশগ্রহণ ছিল, কিন্তু তারা তো এই টার্মটা জানতো না, কারণ এই জি। টার্মটা তো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া। তো আমাদের যারা গেছে তারা ওই টেলিগ্রাম গ্রুপের নামটার কারণে ওই কথাটা চলে আসছে। এছাড়া সকল স্তরের শিক্ষার্থীরাই তো আন্দোলনে ওখানে ছিল। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের ভাইরাও ওখানে আসছিল। তো সকলে মিলে আসলে আমরা চেষ্টা করেছি। অবশ্যই। তো ঢাকা ভার্সিটির পরিস্থিতির যদি আমরা একটু তখনকার সময় চিন্তা করি, যে ছাত্রলীগের একদম জয় জয়কার, তাদের মুখের উপর কথা বলে, তাদের দিকে চোখ আঙ্গুল তাদের চোখের দিকে চোখে চোখ রেখে কথা বলে, এমন সাহস বা এই পরিস্থিতি তারা তখন রাখেনি। এই অবস্থাটা শুধু ঢাকা ভার্সিটির জন্যই প্রযোজ্য না, ঢাকা ভার্সিটি সংলগ্ন যে অন্যান্য এরিয়া ছিল, যেমন চানখারপুল, লালবাগ, আহ সেদিকের হাইকোর্টের এরিয়াগুলা, তো সবগুলোই তো আওয়ামী সন্ত্রাসীদের দ্বারাই পরিবেষ্টিত ছিল। তো আপনার নিশ্চয়ই ভূমিকা ছিল যে ঢাকা ভার্সিটির যে সংলগ্ন যে বাইরের এরিয়াগুলো, ধরেন চানখারপুল বা অন্যান্য এরিয়াগুলায় ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনী তাদের মোকাবেলা করা। তো সেক্ষেত্রে তারা তো বেশ সশস্ত্র ছিল, তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল। তো আপনারা কিভাবে আসলে তাদেরকে মোকাবেলা করতেন সেইখানে, এবং তাদেরকে নিশ্চয়ই ক্যাম্পাসে ঢুকতে আপনারা বাধা দিতেন, তো সেই ঘটনাগুলো একটু যদি বলতেন। জি, ধন্যবাদ। আমি 15 তারিখে ঘটনা তো বললাম। 15 তারিখে ওইটাও চাঙ্কারপুল থেকে আশেপাশে, এবং শহীদুল্লাহ হল, একুশে হল, চাঙ্কারপুল ওই এরিয়াটাই ছিল। এবং ওই সময় যেন হাজী সেলিমের বাহিনী এদিকে ঢুকতে না পারে সেদিকে আমাদের একটা অবস্থান ছিল। এবং একইভাবে আপনি 16 তারিখে কিন্তু শহীদ মিনারে একটা আন্দোলনের ডাকা হয় শহীদ মিনারে। তো এখানে আন্দোলনে শহীদ মিনারের সকল স্তর সকল আহ সবাই শহীদ মিনারে যখন ছিল, তখন আমাদের কাছে খবর আসে যে আপনার চাঙ্কালপুল এরিয়া দিয়ে ওইদিকে হাজী সেলিম এবং ওয়ার্ডের আওয়ামী লীগের যারা কমিশনার, এদের যারা লেসপেন্সার আছে, এদের যারা টোকাই বাহিনী আছে,
তারা এদিক থেকে হামলা করার একটা চেষ্টা করতেছে। এবং আপনি জানেন যে 16 তারিখে কিন্তু ছাত্রলীগ টিএসসি তে একটা অবস্থান নেয়। তারা টিএসসি তে ছিল। এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্র ছিল বলে আমরা জানি। তো আমরা এই অবস্থায় চাংখারপুলে আমাদের একটা বড় একটা টিম আমরা চাংখারপুলের দিকে মুভ করাই। সায়েন্সের 3 হলের ভাইয়েরা তারা তো অবশ্যই ছিলেন এবং একই সাথে ঢাকা মহানগর উত্তর, তারপরে ঢাকা কলেজ এই ভাইরাও ওখানে চাংখারপুলে অবস্থান নেন। ঢাকা মহানগর দক্ষিণের যারা আছেন আমাদের ছাত্র শিবিরের, তারা এই পর্যন্ত আসতে পারেনি, তাদেরকে পথিমধ্যে বাধা দেয় এবং আমরা জানতে পারি যে তারা বাহাদুর শাহ পার্ক এদিকে অনেকে গুলিবিদ্ধ হন, এরকম কথাও আমাদের কাছে তখন খবর আসে। তো এই শহীদ মিনারে যে অবস্থানটা, এই অবস্থায় সাদিক কায়েম ভাই আমাকে ফোন করে। ভাই বলল যে এখানে যেহেতু ছাত্রলীগ অবস্থান নিচ্ছে টিএসসি তে এবং বিভিন্ন ভাবে ছাত্র সবার কিন্তু হাত খালি, তো যত পারো লাঠি ঢুকাও, ভাই আমাকে বললো। তো আমি খুব দ্রুত আমার বংশাল থানার সভাপতিকে ফোন করি এবং খুব দ্রুত রেসপন্সের মধ্যে এদিকে চকবাজার আছে, তো যত দ্রুত সম্ভব লাঠি ক্যাম্পাসে ঢোকানোর জন্য তাদেরকে খুব দ্রুত নির্দেশনা দেই এবং আমরা কয়েকটা সিএনজি ভরে আমরা এখানে স্টাম্প ক্যাম্পাসে ঢোকাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারিয়েট আছে মিফতাহুল মারুফ, তারপরে এর আগে ছিল জায়েদ ছাত্র আন্দোলন সম্পাদক, তাদেরকে পাঠায় যেহেতু তারা ক্যাম্পাসে, তারা যাতে 21 হল বা এদিকটা দিয়ে ওই সিএনজি গুলো ঢুকাইতে পারে। তো এখানে একটা বড় ইয়া হলো যে তারা যখন সিএনজি নিয়ে আগালো, তখন তার আগে ছাত্রলীগ কয়েকজন যারা কিনা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিল ক্যাম্পাসের বাইরে, তারা সিএনজি তে আটকানোর চেষ্টা করে। সিএনজি যখন দাঁড়ায় না, তখন তারা সিএনজির উপর অতর্কিত হামলা করে এবং একটা সিএনজির সামনের গ্লাস পুরোপুরি ভেঙে যায়। তার মানে পুরোপুরি সিএনজি গ্লাস ভেঙে যায়। রিস্ক নিয়েছিল যে সেই সব। সিএনজিতে হ্যাঁ, যে সিএনজিতে আপনার লাঠি নিয়ে আসতেছিলাম আমরা, তো সিএনজি গ্লাস ভেঙে যায়, সিএনজি ড্রাইভার নিজেও আহত হন, তার গায়ে বেশ রক্ত, মানে মানে কাচের যখন ইয়েগুলো লাগছিল, কাচের গুঁড়োগুলো লেগে সে নিজেও আহত হন। এবং ওটা দেখে আসলে আমাদের খুব খারাপ লাগছিল এবং উনি নিজে যে একটা সাহসিকতার পরিচয় দিয়ে উনি কিন্তু ক্যাম্পাসে ঢোকানোর ক্ষেত্রে সিএনজি যে ভাইটা ছিলেন উনি নিজে নিয়ে আসেন, আমরা তাকে ক্ষতিপূরণও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি যে ত্যাগ স্বীকারটা করছেন এটাও আসলে অকল্পনীয়। তো এটা আমরা সিএনজি গুলো নিয়ে এসে আবার আপনার আমার ডিপার্টমেন্টে এনএক্স ফ্যাকাল্টির অপোজিটে এখানে আপনার কি বলে ডিএমসির ইয়ার সামনেই আমরা সিএনজি গুলো থেকে সব লাঠি গুলো প্রোভাইড করে দেই। এবং চাংখারপুলে একটা আমাদের যারা অবস্থান করছিল, তারা তো দীর্ঘ সময় ধরে আপনার এই টোকাই বাহিনীকে প্রতিহত করে, তারা বারবার আক্রমণ করার চেষ্টা করে। আমরা আমরা আমাদের এখানে যে বিশাল টিম ছিল সকলে মিলে আমরা তাদেরকে আপনার চাংখারপুল দিয়ে সোজা চলে গিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি, তাদেরকে দাবরায় দিয়ে আসা হয় এবং তারা ওখান থেকে বারবার একটু গুলিও করার চেষ্টা করে। তো আলটিমেটলি এইভাবে করতে করতে কিন্তু দিনের আলো পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, তারপরেও কিন্তু ওখানে সংঘর্ষ চলতে থাকে। সন্ধ্যায় আমরা তখন এমন একটা পর্যায়ে আপনার শাহবাগ থানা জামাতের পক্ষ থেকে আমার সাথে কথা বলে, তারা এখানে কিছু খাবার কিছু পানি এখানে পাঠায়। যেহেতু দীর্ঘ সময় ধরে এখানে আন্দোলন চলতেছে, এখানে সবাই ক্ষুধার্ত, তো এটা তারা খাবার কিছু পানি এখানে পাঠায়, আমরা এগুলো আবার ওই চাঙ্গারপুর এরিয়ায় কিছু দেওয়ার চেষ্টা করি। যেহেতু আন্দোলনকারী হিসেবে সেটার সংখ্যাটা অনেক কম, তারপরেও আমরা যতটুকু পারছি তাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। জি। তো আপনি বেশ কয়েকবার এরকম প্রত্যক্ষ সংঘাতের মুখোমুখি হয়েছেন এবং নিজেও হয়তোবা মারামারিতে অংশগ্রহণ করেছেন ছাত্রলীগের মোকাবেলার জন্য। তো এমন কোন মুহূর্ত যেখানে আপনি আহত হয়েছেন কিংবা আপনার সহকর্মীরা বা আপনার সহ আন্দোলনকারীরা আহত হয়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে গিয়েছে, এমন কোন ইনসিডেন্ট কি আমাদের সাথে শেয়ার করবেন? জি, আন্দোলন শুরু থেকেই তো প্রচুর ভায়োলেন্ট ছিল। 15 তারিখ থেকে শুরু করে। সেই সময় 15 তারিখে অবশ্য আমি আহত হইনি। নারী শিক্ষার্থীরা যেদিন আহত হয়। এরপরে 17 তারিখে কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং বলা হয় নির্দেশনা সন্ধ্যা 6টার মধ্যে সকল হল খালি করে দেওয়া। তো ঐদিন আবার কিন্তু গায়েবানা জানাজা ছিল। গায়েবানা জানাজা। তো সেখানে আমরা কফিন কফিন ঢোকানো শাহবাগ থানা জামাত এনারা সহযোগিতা করে তারা কফিন ঢোকানোর চেষ্টা করে। আমরা তাদের কফিন গুলো রিসিভ করি। রিসিভ করে আমরা তখন গায়েবানা জানাজা যখন আপনার ভিসির বাসভবনের সামনে ভিসি চত্বরে আমরা গায়েবানা জানাজা আদায় করার পরে কফিন মিছিল নিয়ে আমরা আপনার ভিসি চত্বর থেকে টিএসসির দিকে
আমরা অগ্রসর হই কফিন মিছিল নিয়ে। তখন এই জায়গায় কিন্তু বিশাল সংখ্যক র‍্যাব, পুলিশ বাহিনী ছিল। তারা তখন কিছুই বলতেছিল না, চুপ অবস্থায় ছিল। ওখানে আমাদের মোটামুটি লোকজন প্রায় কয়েক হাজার কয়েক হাজার আন্দোলনকারী হবে। তো সেই জায়গা থেকে আমরা যখন আপনার ইয়ার দিকে যাই, টিএসসির দিকে, যখন আমরা একটু আগালাম, যখন ধরেন কলা ভবনের সামনের দিকে চলে গেছি, তখন এই মুহূর্তে তারা কি করলো পুলিশ, তারা টিএসসির দিক থেকে এবং আমাদের পিছন দিকটাকেও তারা আমাদের ঘিরে ফেললো। ঘিরে ফেলে তারা একসাথে একসাথে অতর্কিতভাবে টিয়ার শেল, রাবার বুলেট এগুলো মারা শুরু করলো। তো আমরা পুরো স্যান্ডউইচ অবস্থা, মানে দুই দিক থেকে পুলিশ র‍্যাব আমাদের উপরে টিয়ার শেল মারতেছে, রাবার বুলেট মারতেছে। এখানে আপনার সাংবাদিক আছে এবং আন্দোলনকারী কয়েক হাজার স্টুডেন্ট তারাও আছে। তো আমরা আসলে মানে দিশেহারা হয়ে পড়লাম যে আমরা কোন দিকে যাব। আমি ভাবলাম যে সাংবাদিকরা যেহেতু আছে, তাহলে হয়তো পুলিশরা তাদেরকে একটু সেভ করবে, তাহলে সাংবাদিকদের আশেপাশে একটু থাকি, এইভাবে চিন্তা করলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে এটা থামতেছে না এবং মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হলো, কারণ কে কোন দিকে যাবে, যাওয়ার আর কোনো জায়গা নাই, কিন্তু মাঝখানে কোনো রাস্তাও, কলা ভবনের রাস্তাটাও বন্ধ। তো তখন দেখলাম যে কলা ভবনের যে গ্রিলের যে দেওয়ালটা, অনেক উঁচু যে গ্রিলের দেওয়াল, এই দেওয়ালটা উপরে পার হয়ে হয়ে এক একজন বাইরে যাওয়ার চেষ্টা করছে কলা ভবন দিয়ে মধুর ক্যান্টিনের দিকে। আমি সাংবাদিকদের আশেপাশে থাকার চেষ্টা করলাম কিছুক্ষণ, তারপরে দেখলাম যে আর কোনো অবস্থাতে এখানে থাকা যাচ্ছে না, কোন অবস্থায় থাকা যাচ্ছে না। অলরেডি এখানে আমরা দিক বিদিক ছোটাছুটি করতেছি সবাই। এখানে মোটামুটি একটু আহত, রাবার বুলেট, টিয়ার শেল খেয়ে মানে মনে হচ্ছিল যে আমি হয়তো আর 2-1 মিনিট হলে আমিও হয়তো অজ্ঞান হয়ে পড়বো, এমন একটা পরিস্থিতি চলে আসছে। তো সেই সময় আমিও অন্যদেরকে দেখা দেখি আমিও পরে ওখানে আর অপেক্ষা করতে না পেরে মনে হচ্ছিল যে আমি অজ্ঞান হয়ে পড়বো। এই অবস্থায় আমি খুব দ্রুত তাড়াতাড়ি আমিও আপনার এই কলা ভবনের যে দেওয়াল, এই দেওয়ালটা পার হয়ে আমিও ওদিকে আগাই। মধুর ক্যান্টিন দিয়ে আমাদের ওখানে আরো মহানগরের সেক্রেটারিয়েট ভাইরা ছিলেন, মহানগরের দায়িত্বশীলরা ছিলেন, তাদের সাথে ওখানে দেখা হয়। একদম ছন্নছাড়া অবস্থায় ছিলাম। তো ওখানে অনেক ভাইয়ের কাছে পেস্ট ছিল। তো পেস্ট দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটু চোখের নিচে, তারপরে নাকে মেখে মোটামুটি একটু স্বাভাবিক হলাম আর কি। তো এই দিনে একটু আহত হয়েছিলাম। আর তাছাড়া মোটামুটি আল্লাহ হয়তো আমাকে আহ বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়েছেন। হয়তো মানে আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেননি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে গাজী হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি, ধন্যবাদ। তো আপনি বেশ কয়েকটা প্রশ্নের জবাব দিতে গিয়ে জানিয়েছেন যে সাদিক কায়েম কিংবা সিবগাতুল্লাহ, তাদের সাথে আপনার একটা নিবিড় যোগাযোগ ছিল। ফোন কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতেন। তো সাদিক কায়েম কিংবা সিবগাতুল্লাহ ছাড়াও ছাত্রদল কিংবা মূল সমন্বয়ক হিসাবে আমরা যাদেরকে চিনি, নাহিদ, আসিফ, হাসনাত, তাদের সাথেও নিশ্চয়ই আপনাদের একটা সমন্বয়কারী একটা গ্রুপ ছিল। তো আপনারা কিভাবে আসলে যোগাযোগটা মেনটেন করতেন? এরকম ছাত্রলীগের অতর্কিত হামলার পর আপনাদের রেসপন্সটা কিভাবে হবে? সেগুলা কি আপনারা ওদের সাথে একত্রে বসে পরিকল্পনা করে করতেন কিনা? বা কিভাবে সেগুলো এক্সিকিউট করতেন? জি, আমরা যেহেতু মাঠে ছিলাম, ফুল পুরো আন্দোলনের সময় আমরা যেহেতু মাঠে ছিলাম, যার কারণে মাঠের সকলের সাথেই আমাদের কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ ছিল আপনার একদম শুরু থেকে। তো যার কারণে এবং এবং অনেকবার এমন হয়েছে যে আমার ফোনে আসিফ মাহমুদ, সাদিক কায়েম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছে বেশ কয়েকবার, কয়েকদিন। তারপরে সকলের সাথে বিভিন্ন সময় যখন বাইরে থেকে কিছু নির্দেশনা, বিশেষ করে সাদিক কায়েম ভাই কোনো স্ট্র্যাটেজিক্যালি কোনো সাজেশন দিলে, এটা আবার আমরা এখানে যারা আসিফ মাহমুদ থেকে শুরু করে আরো যারা ছিল, হান্নান মাসুদ, আরো অন্যান্য, তাদের সকলের সাথে আমরা শেয়ার করতাম এবং আমরা মোটামুটি এইভাবে সকলের সাথে নিবিড় যোগাযোগটা ছিল। আপনার যখন নেট অফ করে দেওয়া হয়, তারপরেও কিন্তু আল্লাহর রহমতে আমাদের বড় কোনো ক্ষতি হয়নি। আমরা আপনার আমরা একটা অফলাইন নেটওয়ার্ক তৈরি করি এবং এর মাধ্যমে আপনার সকলে আমাদের বাটন ফোন নেওয়া হয়, আগে থেকে বাটন ফোন নেওয়া হয়। এবং আপনাকে যদি আমি বলি যে আমি 3টা সিম কালেক্ট করি আমার হাজারীবাগ থানার আহ 2টা ছোট ভাই সাংগঠনিক, তারা মারুফ এবং রেদওয়ান, তারা আমাকে আন্টিদের থেকে, জামাতের মহিলা বিভাগের আন্টিদের থেকে আমাকে 3টা পুরাতন সিম, কারণ তখন যেহেতু নেট অফ, তো নতুন সিম ইস্যু করা খুব সমস্যা, পাওয়া যাবে না। তো পুরাতন সিম আমাকে তারা 3টা সিম দেয়। তো আমার যে অফলাইন সিমটা, আমি এই সিমটা অফ করি। এই সিমটা আমি একদম কামরাঙ্গীরচর যে নদী, এই নদীর পাড়ে যে আমি সিমটা অফ করি, আমার অফলাইন সিমটা।
এবং নতুন সিম গুলো কালেক্ট করি। তার আগে বাড়িতে কথা বলি। তো বাড়িতে কথা বলে ওই সময় আসলে আমি জানাই যে এখন আমাকে তোমরা আর ফোন দিও না। আমার বাবা-মাকে আমি মোটামুটি জানাই যে তোমরা আমাকে আর ফোন দিও না। আমি মাঝে মধ্যেই তোমাদেরকে আপডেট জানাবো। যে এখন যেহেতু আমার সিমটা চেঞ্জ করতে হচ্ছে, পরিবেশের আলোকে গুলো যদি তারা আহ, সিম গুলো যদি তারা করে ফলো করে, তাহলে তো বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারি আমাদের আন্দোলনটা প্ল্যানে। তো সেই জায়গা থেকে আমি আমার বাবা-মাকে বলি যে আমাকে আর ফোন দেওয়ার দরকার নেই, আমি মাঝে মধ্যেই আমার আপডেটটা দেবো, তোমরা টেনশন করো না। এটা বলার পর তো তাদের মধ্যে আরো একটা ভয়ের সৃষ্টি হয়ে গেল। তারা মনে করলো যে কি না কি হচ্ছে। তো আলটিমেটলি আসলে ওই সময় অনেক শুভাকাঙ্ক্ষী ফোন দেয়। আমি কয়েকজনকে আগে থেকে ফোন দিয়ে জানা রাখি যে আমার সিম অফ হচ্ছে, দুই একজন। এবং এরপরে জানতে পারি যে অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দেয়, ফোনে পায় না, তারা অনেকেই টেনশন করে বিভিন্ন মাধ্যমে, তারা পরে জানে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এত মহব্বত, এত ভালোবাসা আসলে পেয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এটা আর কি, যে এমনি সকলের সাথে আমাদের যোগাযোগটা নিবিড় যোগাযোগ ছিল। এবং অফলাইন নেটওয়ার্ক যখন আমরা পরিচালনা করি, এই সময় আমাদের যোগাযোগটা থেমে থাকেনি। ওই সময় আমরা সাংকেতিক ভাবে কথা বলতাম, সাংকেতিক ভাবে কথা বলে সাক্ষাতে যে দেখা করতাম, সাক্ষাতে দেখা করে আমরা বিস্তারিত আলাপ করতাম। এরকম হয়েছে। এক্ষেত্রে আমি যদি একটা কথার সাথে সামঞ্জস্য যে কথাটা আসে, যে এই সময় আমরা একটু নিক নেম আমাদের দেওয়া 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 হয় আর কি। যে আমাদের মহানগর সভাপতি মুজাফফর ভাই, তার নাম নিক নেমটা দেওয়া হয় আপনদা। আমার নিক নেম দেওয়া হয় জীবনদা। ঠিক আছে? তো এইভাবে আমরা কথা বলি, এবং কোথায় দেখা করার জন্য হয়তো ফোনে বলছি যে আপনদা কোথায় আছেন, তো উনি একটা লোকেশন বলে, ওখানে যাই, দেখা করি। তো এইভাবে আর কি চলছে অফলাইনে কথা বলা। সিবগাতুল্লাহ ভাইয়ের সাথেও আমরা এই ফাঁকে দেখা করি। দেখা করে আহ, সিবগাতুল্লাহ ভাই আমাকে তখন জিজ্ঞেস করে তোমার কি মনে হয়, মানে যখন ধরেন 18-20 তারিখের এই দিকটায়, 20-21 তারিখের দিকে ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় যে আন্দোলনে আমরা কি আহ আন্দোলনটা কি সফল হবে কিনা, এই আন্দোলনে আমরা কি হাসিনার পতন এই দিকে আমরা চলে যেতে পারবো কিনা, তোমার কি মনে হয়? আমি আসলে তখন পর্যন্ত আশা দেখতেছিলাম না, সত্যিকার অর্থে। সত্যিকার অর্থে আমি তখন আশা দেখতেছিলাম না। আমি বলছি যে ভাই এখনো মনে হচ্ছে 50-50 অবস্থা, এখনো আমি আসলে আশা দেখছি না। কারণ নেট অফ হয়ে গেছে, আমাদের আন্দোলনটা ছিল তো একদম অনলাইন নির্ভর। অনলাইনের মাধ্যমে আমরা আন্দোলনটা পরিচালনা করে আসছিলাম সারা বাংলাদেশে। তো সেই জায়গা থেকে যখন আপনার অনলাইন বন্ধ হয়ে গেল, তখন আমার মনে হয়েছে যে আসলে আন্দোলনটা সফল হবে কিনা। তো সেই জায়গা থেকে সিবগতুল্লাহ ভাই, উনি অনেক আশাবাদী মানুষ। উনি বারবার উনি মানে আমার মনে হয়েছে যে উনি বারবার আমাদেরকে আশা দেখিয়েছেন, মোটিভেশন দিয়েছেন। উনি নজরুলের কবিতা আবৃত্তি করেছেন, গান শুনিয়েছেন, এবং বিভিন্ন ভাবে আমাদের মোটিভেশন করে আমাদেরকে আবার আমাদের জনশক্তিদেরকে মোটিভেশন চালানোর জন্য উনি বলেছেন। তো এই ছিল আর কি। তো আহ, আমরা যে ইন্টারনেট ব্ল্যাক আউটের কথা বললেন, ইন্টারনেট ব্ল্যাক আউট হলো এবং ঢাকা ভার্সিটির হলগুলো খালি করতে বলা হলো। তো আন্দোলনটা তো তখন পর্যন্ত নিউক্লিয়াস ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো হল খালি করার পর তো ছাত্রদের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যাবার কথা, আন্দোলনকারীদের সংখ্যা কমে যাবার কথা, যেহেতু ঢাকায় ওদের বেশিরভাগেরই থাকার কোনো জায়গা থাকে না। তার উপর আবার ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যাওয়া, কারোর সাথে কারো যোগাযোগ না থাকে, একটা সমন্বয়হীন অবস্থা। তো তখন কি কোনো ক্ষেত্রে আপনার মনে হয়েছিল যে মানে এই মুহূর্তে আন্দোলনটা শেষ হয়ে গেল, কিংবা আহ, অন্য কোনো মুহূর্তে যে এই মুহূর্তে আন্দোলনটা শেষ, আমরা মনে হয় না আর ঘুরে দাঁড়াতে পারবো, এমন কি কখনো মনে হয়েছিল আপনার? জি, অবশ্যই এরকম তো মনে হয়েছিল। বিশেষ করে যখন আপনার নেটওয়ার্কটা অফ হয়ে গেল, তখন মনে হচ্ছিল যে হঠাৎ করে আমি একজনকে মেসেজ দিচ্ছিলাম, এবং আমাদের কেন্দ্রে রিপোর্ট দিচ্ছিলাম যে 18 তারিখ মনে হয় রাতে, যে আজকের আহত সংখ্যাটা কেমন। যখন আমার মহানগরে রিপোর্ট দিচ্ছিলাম, এই সময় হুট করে কিন্তু রাত 8:30টার দিকে নেটটা অফ হয়ে গেল। মানে একটা শূন্যতা নেমে আসলো, একটা শূন্যতা। আমি মানে জাস্ট মাথায় হাত দিলাম যে এখন কি হবে, মানে এইরকম একটা হতাশা চলে আসছিল। তো সেই জায়গা থেকে আল্লাহর খাস মেহেরবানি, এবং আপনার সেই দিন থেকেই কিন্তু আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে তারা আন্দোলনে নামছে, যেভাবে তারা আন্দোলনে নেমেছে, সকল ধরনের আহ ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে, এটা আসলে অকল্পনীয়। প্রাইভেটকে স্যালুট জানাতে হয় এই ক্ষেত্রে। তারা আসলে সরকারি চাকরি তো তারা খোঁজে না। তো সেই জায়গা থেকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে দেশের স্বার্থে
সার্বিক স্বার্থে কিন্তু তারা আন্দোলনে নেমে পড়ে এবং আপনি জানেন যে রামপুরা, বাড্ডা এই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয় ইস্ট ওয়েস্ট ব্রাক থেকে শুরু করে ইউনিভার্সিটি গুলোতে। তো এর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়, সকল হল ভ্যাকেন্ট হয়। এরপরে কিন্তু যখন আপনার ওইদিকে বাড্ডা, রামপুরা, ওইদিকে আবার উত্তরার দিকে আপনার উত্তরার যে এরিয়া গুলো ওখানে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে সাথে তামিরুল মিল্লাত মাদ্রাসা গুলোও নেমে পড়ে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আবার যদি আমি বলি যে নারায়ণগঞ্জে আমরা তখন দেখি, নারায়ণগঞ্জেও আন্দোলনের কয়েকটা ভিডিও ক্লিপ দেখি, তখন আমরা মোটামুটি একটু আশ্বস্ত হই যে না, এই আন্দোলনটা এখন শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক না, এই আন্দোলনটা শুধু ইউনিভার্সিটি কেন্দ্রিক না, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এবং এই আন্দোলনটা সফল হবে ইনশাআল্লাহ। এবং তার আগে যেহেতু আপনি জানেন যে 16 তারিখে যখন আবু সাইদ, আবু সাইদ, তারপরে ওয়াসিম, শান্ত, এদের যখন সর্বপ্রথম যখন আবু সাইদ শহীদ হলেন, এরপরে যখন আরো কয়েকটা শহীদের আমরা নিউজ পেলাম চিটাগাং এর দিকে, সেই সময় কিন্তু আমরা মোটামুটি একটা নিজেরা শপথ নিয়ে নেই যে এই রক্তের বদলা, এই রক্তের বিচার যদি না হয় আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। তো সেই জায়গাতে কিন্তু সারা বাংলাদেশ ফুঁসে ওঠে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় যখন আন্দোলনটা ছড়িয়ে যায়, তখন আমরা মোটামুটি একটু আশ্বস্ত হই এবং আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনটাকে সামনের দিকে টেনে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আপনি যা বলছিলেন, ইন্টারনেট বন্ধের পর আপনি সিম চেঞ্জ করে আপনার বাসায় ফোন দিয়ে জানাচ্ছিলেন যে আপনাকে যেন তা বাসা থেকে আর ফোন না দেওয়া হয়, প্রয়োজনে আপনি যোগাযোগ করবেন। তো আপনার পরিবার তো কোনো না কোনো ভাবে জানতো আপনি আন্দোলনের সাথে জড়িত, কিন্তু আপনি যে এত ওতপ্রোত ভাবে জড়িত, একদম সম্মুখ ক্ষেত্রে আপনি মারামারিতে জড়িয়ে যাচ্ছেন ছাত্রলীগের মোকাবেলায়, কিংবা আপনার জীবনের ঝুঁকি আছে, এত ডিটেলস কি পরিবার জানতো আপনার? কিংবা পরিবার থেকে কি কখনো আপনাকে এভাবে বলতো যে এত সামনে যেও না, আমাদের বাবা মারা যেভাবে বলে যে এত সামনে যেও না, দূর থেকে আন্দোলন করবা, কিংবা এখন অনেক আন্দোলন হয়েছে এবার ঘরে চলে আসো, এই ধরনের কোনো ঘটনা কি পরিবারের সাথে ঘটতো কিনা আপনার? হ্যাঁ, তা তো অবশ্যই। এটা আসলে সকল ফ্যামিলির মনে হয় একটা কমন সিনারিও, যে বাবা মারা তো তার সন্তানকে নিয়ে যে চিন্তা করে যে আন্দোলন হোক, আন্দোলন দরকার, কিন্তু আমার ছেলে মেয়ে যারা আছে তারা যেন একটু সেফ থাকে। তাদের তো চাহিদার জায়গাটা আসলে এইটা। তো আমি যে আসলে আন্দোলনের সাথে অতপ্রত ভাবে জড়িত এটা আমার বাবা মা জানে। এবং আমি এর যদি বলি যে এর অনুপ্রেরণাগুলো আমার বাবা মার থেকেই পেয়েছি। তো সেই জায়গা থেকে তবে যখন আমি তাদেরকে জানালাম যে আমি নেট আমার সিম অফ করছি, তো এরপরে আমি ফার্দার যোগাযোগ করা লাগলে আমি নিজে যোগাযোগ করব, তোমরা আর আমাকে হয়তো ফোনে পাবা না। তো আমি এরকম আরো দুই একজন বিভিন্ন সার্কেলে দুই একজনকে আমি বলে রাখি যেন অন্যান্যরা আমাকে নক না করলে যে আমার ক্লোজ যারা আছে তাদের থেকে নিউজটা পায়। তো এইভাবে আমি বাবা মাকে ইয়াতে জানাই। তো তারাও তো মারাত্মক টেনশনে পড়ে যায়। তারা বলে যে আমার ঢাকায় তো অনেক আত্মীয় স্বজন আছে, তো তাদের বাসায় যাও, ওদের বাসায় থাকো, কোথায় আছো, এখন কি অবস্থা, মানে বাবা মা যা করে আর কি। তো এমনি ভাবে বিগত যদি বলি, এই কথা সূত্র ধরে বিগত 16 বছর ফ্যাসিবাদী আমলে আমরা কিন্তু চুপ করে ছিলাম না। একদম সরকার, আহ, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় আমাদের ভোকালটা ছিল। বিগত ফ্যাসিবাদী আমলে আমরা আমি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, আমি ঢাকা ডিপার্টমেন্টের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, সিআর ছিলাম। তো দেখা গেল যে সকল শিক্ষকরা যেহেতু আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাকে চিনতেন, আমার শুভাকাঙ্ক্ষী, তারাও আমাকে আমার যখন ফেসবুকে বিভিন্ন সরকার বিরোধী পোস্ট দেখতেন, তারাও আসলে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাকে তারা সাজেশন দিত, উপদেশ দিত যে বাবা এখন আপাতত এই পোস্ট গুলো দেওয়ার দরকার নাই, এখন সময় খারাপ, এখন এগুলো লেখার দরকার নাই। আমার বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র অনেকেই আসলে বিভিন্ন ভাবে যারা শুভাকাঙ্ক্ষী তারা এগুলো বলার চেষ্টা করছে, এবং যখন দেখছে আমি আসলে এটা থেমে যাই নাই, তো তারা আমাকে নিয়ে অনেক টেনশন করতো, চিন্তা করতো। সেই জায়গা থেকে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ হয়তো আমাকে সেভ করেছেন। আর বাবা মার কথা যেটা বললাম যে এটা তো আসলে সকল ফ্যামিলিরই একই রকম কন্ডিশন। তো যখন এইরকম চলতেছিল, আরেকটা ইনফরমেশন যেটা আমার মাথায় আসলো, যে আমার এলাকায় হলো ছাত্রলীগ কেন্দ্রিক যাদের একটা গ্রুপ ছিল, যে শোভন, রেজানুল হক শোভন সমর্থক গোষ্ঠী, আমার একটা যেহেতু আমার বাড়ি কুড়িগ্রাম রুঙ্গামারি, তো একই উপজেলায় কিন্তু রেজানুল হক চৌধুরী শোভনেরও বাড়ি। আমাদের আবার একই স্কুলে আমাদের পড়াশোনা, উনি তো বেশ সিনিয়র।
তো সেই জায়গায় ওনারা যে একটা ছাত্রলীগ বা এরকম সমর্থক গোষ্ঠী একটা গ্রুপ, এই গ্রুপে কেউ একজন আমার বিভিন্ন পোস্ট আন্দোলন চলাকালীন পোস্ট ওখানে শেয়ার করে বলে যে এই ছেলেটা কে, একে একটু দেখে রাখা দরকার। তো এইরকম নিউজটা যেহেতু এলাকার গ্রুপ, এটা দেখা গেল যে তাৎক্ষণিকভাবে আমার কাছে চলে আসছে। আমার কাছে স্ক্রিনশট চলে আসছে এবং দেখা গেল এলাকার কারণে আমার চাচা এবং বিভিন্ন মাধ্যমে আমার বাবার কাছে বা মায়ের কাছে জিনিসটা চলে গেছে। তো তারা আর কি আরেকটু মানে টেনশনে পড়ে গেছে যে এই বিভিন্ন মেসেজ এইরকম বিভিন্ন থ্রেড দেওয়ার চেষ্টা করছে আমারই পাশের উপজেলা নাগেশ্বরী উপজেলার আমার হলের একজন দেখলাম সিনিয়র সারিয়া সজীব নাম ছাত্রলীগ করতো। তারা সে আমাকে এটা থ্রেড দেওয়ার চেষ্টা করছে। বিভিন্নভাবে আরো অনেকেই বিভিন্নভাবে থ্রেড দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে ফ্যামিলি তো আরো একটু টেনশনে পড়ে গেছে যখন দেখছে যে তারা আমার বিভিন্ন ইনফরমেশন নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে টেনশন তো সকলেরই ছিল, সকল পরিবারেরই ছিল। তো এর মধ্যে আমরা দেখেছি অনেক পরিবার কিন্তু তাদের সন্তানদেরকে সাথে নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে। আমি তাদের পরিবারের বাবা মাকে স্যালুট জানাই এবং দোয়া করি এই বাংলাদেশ যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ আর ইনশাল্লাহ পরাজিত হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আমাদের সবারই। তো আন্দোলনের একদম শুরু থেকে একদম শেষ দিন পর্যন্ত আপনি আন্দোলনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এমন কোনো বিশেষ ঘটনা কি আপনার মনে পড়ে যেটা আপনি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবেন? আচ্ছা, ঘটনা তো আসলে আমার কাছে মনে হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে পুরো ঘটনাটাই ঘটনাটাই আমার মনে হয় আজীবন স্মৃতি হিসেবে থাকবে। আন্দোলনের পর থেকে আপনার বিশ্বাস হবে কিনা যে আন্দোলনের পর থেকেই যখন আগস্ট মাসের পর থেকে আমরা যখন বিভিন্ন এরিয়াগুলোতে যেতাম, যখন খুনি হাসিনা যখন দেশ ছেড়ে পালালো, এরপরে এরপরে যখন আমরা সেই এরিয়াগুলোতে যেতাম, তখন আমাদের আন্দোলনের সময়কার ঘটনাগুলো মনে পড়তো যে এইখানে তো এইটা হয়েছিল, মনে পড়তো যে এখানে তো এই গুলিগুলো হয়েছিল, এখানে আমরা এই আন্দোলন করছিলাম, এখানে সংঘর্ষ হয়েছিল। মানে একটা জীবন্ত একটা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ঘটনায় সিগনিফিকেন্ট এবং আমরা যেহেতু একদম মাঠে ছিলাম, আপনারা আহ, জানেন যে একদম শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং বিভিন্নভাবে আমরা যখন ঢাকায় ঘুরে বেড়াতাম আন্দোলন চলাকালীন, বিভিন্ন সময় বাইক নিয়ে বিভিন্ন এরিয়া ঘুরতাম, ইয়ে করতাম, বিভিন্ন এলাকা ঘুরতাম, পরিবেশ পরিস্থিতি দেখে আসতাম এবং আন্দোলনে শরীক হতাম। তো প্রত্যেকটাই আসলে সিগনিফিকেন্ট ঘটনা এবং এই এই ঘটনার সাথে নিজেকে সম্পৃক্ত হতে পারে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। এত বড় একটা আন্দোলনে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে গাজী হিসেবে কবুল করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া। তো আন্দোলনের যে শেষ একটা পর্যায়ে যদি বলি আমরা, সেটা হচ্ছে আগস্টের ৩, ৪, ৫ তারিখ। শেখ হাসিনা চলে যাবার আসলে আগ পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারিনি যে সে ৫ তারিখেই চলে যাচ্ছে। কোন প্রকার ঘোষণা কিংবা আকার ইঙ্গিত না দিয়ে সে আচমকাই হেলিকপ্টারে করে পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশে। তো একদম আন্দোলনের শেষ সময়কার দিকের কোন ঘটনা বা বিজয়ের কোন মুহূর্তটা আপনি কিভাবে দেখছিলেন? মানে কিভাবে বিজয়টাকে আপনি উপভোগ করেছিলেন? আচ্ছা, আন্দোলনের কিন্তু যখন আপনার নেট আপনি জানেন যে নেট একবার যে যখন অফ করে দেওয়া হয় 18 তারিখের দিকে, এরপরে আবার একসময় নেটটা চালু হয়, এরপরে আবার কিন্তু নেটটা অফ হয়ে যায়, অফ করে দেওয়া হয় আর কি, অফ হয়ে যায় না। এটা আসলে অফ করে দেওয়া হয়। জুনায়েদ আহমেদ পলক তার এই কথাটা নিয়ে অনেক ট্রল হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি জানেন যে এরপরে যখন যেহেতু নেট অফ করে দেওয়ার কারণে আপনার আমরা সকলের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে কিন্তু একদিন মাঠের কর্মসূচি, একদিন একটা সফট কর্মসূচি এইভাবে কিন্তু চলছে। আপনি জানেন যে 31শে জুলাই মার্চ ফর জাস্টিস এই কর্মসূচিটা ছিল। এই কর্মসূচিতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও আন্দোলনে নামে, আপনার এবং প্রেস ক্লাবের দিকেও কিন্তু যে আন্দোলনটা হয় ওই সময় মোসাদ্দেক সহ সমন্বয়ক মোসাদ্দেক গ্রেফতার হয় এবং আমাদের মিসবাউল উলুম কামিল মাদ্রাসার একজন ক্লাস 9 এর শিক্ষার্থী আলামিন সে নিজেও ওখান থেকে অ্যারেস্ট হয়, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে তারা এক রাত থাকে। এক রাত তাদের হলো ট্রেস পাওয়া যায় না, কোথায় ছিল এটা সহজে জানা যাচ্ছিল না। এরপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, পরের দিন পরিবারকে ডেকে নিয়ে এসে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এরপরে দেখেন 31 তারিখে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করা হয়, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। কারণ কারণ অলরেডি
ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা তারা কিন্তু গোয়েন্দা মাধ্যমে, যে কোনো মাধ্যমে তারা কিন্তু বুঝতে পেরেছিল যে জামাত শিবির এখানে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতেছে। তো সেই জায়গা থেকে কিন্তু ওরা তাদের লাস্ট কার্ড হিসেবে কিন্তু জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয়। তারা মনে করে এর মাধ্যমে হয়তো আন্দোলনকে দমন করে দেওয়া সম্ভব হবে। কিন্তু আহ মানে সংগঠন এর যে রেসপন্সটা এত সুন্দরভাবে দেয়, তারা কিন্তু কোনো বড় কোনো ভাঙচুর, বড় কোনো রেসপন্স যখন দেখায় না, যখন চুপ করে তারা এইটাকে চুপ করে যায়, এবং এটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু তখন জামাত এবং শিবিরকে তারা প্রশংসা করে। যারা কিন্তু জামাত শিবিরের ঘোর বিরোধী তারাও কিন্তু এই সময় প্রশংসা করে যে জামাত এবং শিবির স্মার্ট একটা মুভ নিছে। তারা কোনো ভাঙচুরের রাজনীতিতে, কোনো দমন পীড়নে তখন যায় নাই। যার কারণে কিন্তু তখন আওয়ামী লীগের যে শেষ তুরুপের যে তাসটা, এটাও কিন্তু বেচতে চায়। এবং ওই দিন কিন্তু রিমেম্বারিং আওয়ার হিরোস এই কর্মসূচিটা ছিল। এবং এরপরে যদি বলি যে 1 তারিখে গণমিছিল দ্রোহযাত্রা ছিল, 2 তারিখে সরি 1 তারিখে তো রিমেম্বারিং আওয়ার হিরোস, 2 তারিখে হলো গণমিছিল এবং দ্রোহযাত্রা। এবং সেই সময় কিন্তু আপনার দেখা গেল যে অলরেডি এক দফা নিয়ে জনসাধারণের মধ্যে এক দফা কিন্তু আগেই প্রচলিত হয়ে গেছে। 3 তারিখ যখন এক দফা শহীদ মিনারে ঘোষণা করা হয়, যখন আমরা সেখানে ছিলাম, সেই সময় কিন্তু তার আগেই মোটামুটি এক দফা মানুষের মাঝে পৌঁছায় গেছে। কারণ একদম শুরুতে যখন আপনার মনে আছে যে যখন আবু সাইদ শহীদ হলেন, এবং এই ধীরে ধীরে যখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে বাড্ডা, রামপুরা, উত্তরা, আপনার আমাদের যাত্রাবাড়ির কথা না বললেই না। যাত্রাবাড়িতে যেভাবে আমাদের রোল প্লে করছে, তারা যেভাবে আন্দোলন চালিয়েছে, সের মাধ্যমে কিন্তু আমরা সেই জায়গা থেকে আর কোটায় ছিলাম না। তো আমাদের কিন্তু তখন স্লোগান ছিল, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে। আমাদের স্লোগান ছিল সে তখন সেটা। এবং আমরা তখন আর শুধু কোটায় সীমাবদ্ধ ছিলাম না, আমরা তখন খুনি হাসিনার পতন, শেখ হাসিনার পতন এবং সরকার পতন, এই আন্দোলনের দিকে আমরা চলে যাই। তার আগে যেহেতু 9 দফা ছিল, 9 দফার আন্দোলনের রূপরেখাটাই ছিল এরকম যে 9 দফা যদি মানে, তাহলে শেখ হাসিনার সরকারের, তাদের যে ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আর কোনো অস্তিত্বই থাকে না। 9 দফার দফাগুলো ঠিক একই রকম, এইরকম ভাবে তৈরি করা ছিল। তো 3 তারিখে আপনার শহীদ মিনারে এই আন্দোলন, এটার পরে আপনার যদি আমরা 4 তারিখের ঘটনার দিকে যাই, 4 তারিখে কিন্তু আমরা শাহবাগে আহ অবস্থান নেই। শাহবাগে অবস্থান নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আপনার যদি বলি যে আমাদের সংগঠন ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেকটা আহ জায়গায় জায়গায়, প্রত্যেকটা স্পটে কিন্তু আমাদের শাখায় ভাগ করা ছিল। দায়িত্বশীলের তত্ত্বাবধানে কে কোন কোন মহানগর, কোন কোন ইউনিভার্সিটি, কারা কোন জায়গায় থাকবে, তার নেতৃত্বে কে থাকবে, সার্বিক একটা সমন্বয় ছিল। এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি এটার মূল তত্ত্বাবধান করতো। তারা প্রত্যেকটা দিন মিটিং করতেন আমাদের সাথে, দায়িত্বশীলদের সাথে। এবং ওভারঅলি দেখা গেল অন্যান্য দলের সাথে, সমন্বয়কদের সাথে এই সমন্বয়গুলো আবার সাদিক কায়েম ভাই করতেন। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের সবকিছুই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আগাচ্ছিল। কোনো জায়গায় গ্যাপ ছিল না। যখনই কোনো বিষয় নিয়ে মনে হচ্ছিল যে এটা হয়তো অন্য চেঞ্জ করলে ভালো হয়, তখনই সেটা কথা বলে পরামর্শ করে সেই বিষয়ে সিদ্ধান্তে আসা হতো। আপনার এরপরে আপনার হলো 4 তারিখে, আপনার যখন 4 তারিখেও আমরা কয়েক হাজার লাঠি, স্টাম্প আমরা হলো শাহবাগে এই এলাকায় নিয়ে আসি। আমরা এখানে অবস্থান করেছি ঢাকা মহানগর পূর্ব, আহ ঢাকা মহানগর দক্ষিণ ছিল আপনার চাংখারপুলে, সরি সায়েন্স ল্যাবের দিকে। তো আমরা এই সময় একটা খবর পাই যে সায়েন্স ল্যাবের দিকে ছাত্রলীগ হামলা করতেছে, এবং এই হামলাটা দেখা গেল পুলিশও হামলা করতেছে একসাথে। ওই তাদেরকে সহযোগিতা করা দরকার। তো তৎক্ষণাৎ আমরা শাহবাগে যারা আছে, শাহবাগে তো হাজার হাজার মানুষ, সেখান থেকে আমরা একটা বড় অংশ নিয়ে সিবগাতুল্লাহ ভাই, আমাদের আজিজুর রহমান আজাদ ভাই, আমরা মহানগর সভাপতি মোজাফফর ভাই, আমরা সহ আমাদের জনশক্তি সকলকে নিয়ে আমরা একটা বিশাল মিছিল নিয়ে আমরা সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হই। এবং তারা যখন আমাদেরকে দেখে, তারা একটা সাহস পায়। এবং আমরা সেই জায়গা থেকে মিছিলটা কন্টিনিউ করে আমরা একদম আপনার পিলখানার সামনে দিয়ে, ওই সামনে আপনার কিন্তু আওয়ামী লীগের একটা অফিস আছে, সেই অফিস থেকে আপনার হলো গুলি করা হচ্ছিল, টিয়ারশেল মারা হচ্ছিল, রাবার বুলেট মারা হচ্ছিল। সেখানে তারা পুলিশের থেকেও আমার মনে হয়েছে যে তারা পুলিশ থেকেও এই জিনিসগুলো কালেক্ট করছে, এবং ওখান থেকে হামলাগুলো হচ্ছিল। তো আমরা খুব সেই জায়গায় হামলা প্রতিহত করার জন্য আমরা এগিয়ে যাই। পিলখানা থেকে সামনে যখন আমরা চলে যাই, সেই সময় তারা এমন ভাবে হামলা চালায়,
যে আমরা আর সামনের দিকে অগ্রসর হতে পারি না, এবং অনেকেই কিন্তু ওই সময় আহত হন, রাবার বুলেট গায়ে লাগে, অনেকে গুলিবিদ্ধ হন। এবং ওই সময় যে আমার আসলে মনে হয়েছে যে যে যখন আমরা ফিলিস্তিনের যে ঘটনাগুলো দেখতাম, ফিলিস্তিনে যে এক একজনকে আমরা কোলে করে নিয়ে যে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আহত হয়েছে, আমার মনে হচ্ছিল যে আমি এখন মনে হয় ফিলিস্তিনে আছি। যে এত মানে প্রায় 50 থেকে 100 জনের মতো, মানে ক্ষণে ক্ষণে তারা গুলিবিদ্ধ হচ্ছে, মানে টিয়ার শেলে আহত হচ্ছে। এইভাবে তাদেরকে পাশে যেন পপুলার হাসপাতাল, আরো হাসপাতাল ছিল, সেখানে তাদেরকে নিয়ে আসা, রিক্সা রিক্সা পাওয়া গেলে রিক্সা দিয়ে নিয়ে আসা, না হলে তাদেরকে চারপাশে 4 জন ধরে আমরা নিয়ে আসতেছিলাম। এবং আমরা ওখানে আসলে যদি বলি যে 5-6 বার আমরা অ্যাটেম্প নেই এই আওয়ামী লীগের কার্যালয়তে হামলা করার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য। কারণ বারবার যখন তারা আগায় আমরা পিছায় পড়ি, আবার আমরা পিছন থেকে শক্তি সঞ্চয় করি, সবাইকে বলি যে আমরা আগাবো, আমরা যাব, তাদেরকে তাদের অফিসটা আমরা ঘুরিয়ে দেব। তেমনি ভাবে আমরা আরো অনেকেই এইভাবে চেষ্টা করে, আমরা তৎক্ষণাৎ বারবার এইভাবে চেষ্টা করতে থাকি। এবং একইভাবে বারবার আমরা চেষ্টা করতে থাকি, এবং তৎক্ষণাৎ আমরা যখন আহ বেশ কয়েকবার আমরা এখানে হামলা করার চেষ্টা করি, তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করি। তারা যেহেতু আমাদের উপর হামলা করছিল, আমরা রুখে দেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে দেখতে দেখতে আসরের সময় হয়ে যায়। আমরা পাশে একটা মসজিদ, এখানে মসজিদে নামাজ পড়ি, তখনও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে, এমন অবস্থা। তো সেই জায়গা থেকে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, আমরা বারবার তখন ফিল করতেছিলাম যে আমরা আসলে, ওরা গুলি করতেছে, আমরা খালি হাতে। খালি হাতে তো আসলে গুলির পিছনে ছিল না। লড়াই করা যায় না, গুলির সাথে লড়াই করা যায় না। আমরা তখন হতাশ হয়ে পড়ছিলাম যে আমাদের একটা ককটেল পর্যন্ত নাই। লাঠি দিয়ে আপনি গুলি করতেছে, আপনি লাঠি দিয়ে তাদের সাথে কিভাবে ঢুকবেন? একটা ককটেল পর্যন্ত নাই। এত শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে আসলে এই এক্সিস্টিং পাওয়ারের সাথে লড়াই করে টিকে থাকা মুসিবত। তো আমরা বারবার এটা ফিল করতেছিলাম। এবং আমরা আমাদের যারা ছিল তারা সকলে মিলে আমরা আলাপ করতেছিলাম যে অন্তত ককটেলও যদি থাকতো, তাহলে আমরা যদি সেখানে ককটেল মারতে পারতাম, তাহলে অন্তত তারা ভয় পেয়ে পিছিয়ে চলে যেত। আমরা সেটাও করতে পারতেছি না, শুধু আমাদের হাতে লাঠি। এইরকম শান্তিপূর্ণ আন্দোলন চলছে। তো সেই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় যে আমাদের হাতে কিছু নাই, আমরা টিকে থাকতে পারবো না, সেই জায়গা থেকে আমরা মোটামুটি আস্তে ধীরে ওই জায়গায় ওই দিন হতাশ হয়ে গেলাম আমরা। সরি, ওই দিন আমরা মোটামুটি যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমরা ভাবলাম যে এখন তারা অন্ধকারে আমরা আর কিছু দেখতে পাবো না, পরে আরো ম্যাক্সিমাম যে মানুষগুলা তারা সকলে আবার এফেক্টেড হতে পারে। এই কারণে আমরা সকলকে মোটামুটি বলে আমরা ব্যাক চলে আসি। ব্যাক চলে এসে সন্ধ্যায় আমি ওই সময় আবার সাদিক কাইম ভাইদের বাসায় যাই। বাসায় যে মোটামুটি এইটা নিয়ে একই আলাপ যে খালি হাতে আন্দোলন করে আর হবে না, কিছু আমাদেরও কিছু জিনিস দরকার, আমাদেরও আসলে ককটেল অথবা আরো কিছু প্রয়োজন, না হলে আসলে এই অস্ত্রশস্ত্র যারা হামলা করতেছে তাদের সাথে আমরা পারবো না। এইরকম একটা মানে হতাশাবাদ যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আন্দোলনের বিভিন্ন সময় সাদিক কাইম ভাই আমরা একই বাসায় থাকা থাকা হয়, তো বিভিন্ন স্ট্র্যাটেজিক্যালি বিভিন্ন আলাপ থেকে শুরু করে সবকিছু ইয়া হয়, আলাপ হয়। এবং চাংখারপুলে যে ঘটনাটা, সরি, সায়েন্স ল্যাবের এই যে ঘটনাটা, এখানে কিন্তু আমাদের মহানগরের যে সর্বস্তরের জনশক্তি, তারা কিন্তু খুব অ্যাক্টিভলি তারা এখানে পার্টিসিপেট করে। এবং বিগত 16 বছরে যেহেতু ছাত্র শিবির, তারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে বারবার নির্যাতনের শিকার হয়েছে, বারবার আন্দোলন করছে, যার কারণে কিন্তু শিবিরের কর্মীরা পরীক্ষিত। যার কারণে তারা যারা অত্যন্ত সাহসী, আমাদের মহানগরের সেক্রেটারিয়েট যারা আছে তারা থেকে শুরু করে সকলেই এই আন্দোলনে প্রত্যেকটা দিন তারা যে সাহসিকতা দেখিয়েছেন, এটার আসলে কোনো তুলনা হয় না। জি। তো এরকম প্রায় 2000 শহীদ, প্রায় 30,000 আহত পঙ্গুদের আত্মত্যাগের কষ্টের বিনিময়ে আসলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা মন খুলে কথা বলতে পারছি, আপনি আপনার বিপ্লবের অভিজ্ঞতা শেয়ার করতে পারছেন। তো আপনি তো নিশ্চয়ই একটা স্বপ্ন, একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। তো বিপ্লবের প্রায় 1 বছর পার হয়ে গেল, আপনি কি সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত হতে দেখতেছেন কিনা? কিংবা আমরা যদি আরেকটু স্পেসিফিকলি বলি যে বিপ্লবের সময় যে একটা ইউনিটি দেখতে পাচ্ছিলাম আমরা সারা দেশের মানুষের মধ্যে, বিএনপি, জামাত, ছাত্রদল, পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সবার মধ্যে একটা অভাবনীয় ঐক্য দেখা গিয়েছিল, সেটা এখন আর নাই। তো এই বিভাজনের জন্য আসলে কি কাজ করেছে, কেন এই বিভাজনটা আসলো, আর
সেই যে আকাঙ্ক্ষা নিয়ে আপনি বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তার কতটুকু বাস্তবায়িত হতে আপনি দেখছেন? জি, বিপ্লব আ আসলে আল্লাহর খাস মেহেরবানিতে আমরা এই বিপ্লবে সফল হই। কারণ এখানে আসলে আ খুনি হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেগুলোই স্টেপ নিছে প্রত্যেকটা কিন্তু ভুল প্রমাণিত হইছে। এবং আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা আ স্টেপ আন্দোলনকারীদের প্রত্যেকটা স্টেপ কিন্তু ক্লিক করে গেছে। যার কারণে আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আমরা সফলতার মুখ দেখি। বিগত ১৬ বছরে বিএনপি জামাত অনেক বার চেষ্টা করে আন্দোলন করার চেষ্টা করে বিভিন্নভাবে। কিন্তু তারা আসলে আ মাস পিপল কে কানেক্ট করতে পারে না। মাস পিপল আসলে অনেক ক্ষেত্রে হয়তো মনে করছে যে এটা তো বিএনপির আন্দোলন, এটা তো জামাতের আন্দোলন। আমরা এখানে কি? আমরা এখানে এই ক্ষমতার দ্বন্দ্বে আমরা এখানে কেন যাব? তারা আসলে ব্যক্তিগত একটা বড় অংশ আসলে আ মধ্যবিত্ত এলিট এই মানুষগুলোকে কিন্তু আসলে কানেক্ট করা সম্ভব হয়নি। তারা নিজেদের মতো করে তাদের চিন্তা করেছে। তো সেই জায়গা থেকে যখন একটা সকলের সার্বিক স্বার্থে যখন আঘাত হানে, তখন কিন্তু এবং আ স্বার্থের ফলে যখন অনেকগুলো প্রাণের ঘটনা ঘটে এবং আপনি জানেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু হেলিকপ্টারে করে যখন হেডশট তুলে দেওয়া হতো, যখন গুলি করা হতো, আ বাসার ছাদে, বিভিন্ন রাস্তায়। তো এগুলো আসলে মানুষের সেন্টিমেন্টকে নাড়া দেয়। এবং ঢাকাকে যখন আপনি মাঠে নামতে দেখেন, যখন ঢাকার মানুষ মাঠে নেমে পড়ে, তখন আসলে এই বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে যায়। তো সেই জায়গা থেকে যখন আল্লাহর খাস মেহেরবানিতে যখন আমাদের বিজয় আসলো, এরপরে তো বিভিন্ন আ যারা আসলে আমাদের যারা স্টেক হোল্ডার ছিল, তারা সকলে যেহেতু বিভিন্ন দলমতের অনুসারী, তারা এই আন্দোলনটাই ছিল দলমত ভুলে, তাদের ব্যানার ভুলে তারা কিন্তু আমরা সকলেই আন্দোলনে শরিক হই। কিন্তু এরপরে যখন আপনার আ পলিটিক্যালি যখন যার দলের একটা আ বয়ান থাকে, দলের একটা ইস্যু থাকে, তখন সেই জায়গায় আসলেই একটা দ্বিমতের আ জায়গাটা তো অবশ্যই থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মৌলিক জায়গাতে ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সকলে এক আছি এবং ইনশাআল্লাহ এক থাকবো। আপনি দেখবেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন এটা নিয়ে বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, তারা কিন্তু বিভিন্ন ইস্যুতে হয়তো মত বিরোধ হচ্ছে, হয়তো দ্বিমত হচ্ছে। তারপরেও তারা কিন্তু ঐক্যমতে একটা জায়গায় আসতেছে। হয়তোবা নতুন কোন দল নতুন কোন প্রপোজাল নিয়ে আসতেছে। তো এই জায়গায় কিন্তু মোটামুটি রাজনৈতিক দলগুলো যে একসাথে বসতেছে, এটাই কিন্তু আমাদের বড় একটা প্রাপ্তি। এইটা কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আগে ছিল না। আগে আমরা দেখতে পেতাম না। তো জাতীয় ঐক্যমত্য কমিশন বলেন, অন্টরিম ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তো এইটার মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়মিতভাবে তারা যে একসাথে বসতেছে, তারা আলাপ আলোচনা করতেছে, আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য রাজ আ জাতীয় নির্বাচন থেকে শুরু করে সার্বিক দিকে তারা যখন একসাথে বসতেছে, আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং আমি আশা রাখি যে মৌলিক কোন জায়গায় ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সকলেই যেমন এক ছিলাম, আগামীতেও এক থাকবো। তবে দ্বিমত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জি, আপনি খুব আ সুন্দর করে এই প্রশ্নটার জবাব দিয়েছেন। মানে আপনাকে আমি একজন আশাবাদী মানুষের কাতারে দেখতে পাচ্ছি যে আপনি এখনো সবকিছু সুন্দর করে একটা ভ একটা সাফল্যমণ্ডিত ভবিষ্যতের স্বপ্ন আপনি এখনো দেখছেন। তো আমরা যদি অবশ্যই। আবার এই ছাত্র জনতার কথায় ফেরত আসি যে, এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা গড়ে উঠেছে সেটা কিন্তু ফ্যাসিবাদী যে শাসন তাদের বিভিন্ন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মাধ্যমেই কিন্তু এই আ আ আন্দোলনটা গড়ে উঠেছে। এখন এই নেতৃত্বটা গড়ে ওঠা এবং নেতৃত্বটাকে বিকশিত হওয়ার জন্য আমাদের নির্বাচন প্রয়োজন। এবং আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আন্দোলন সফল হওয়ার প্রায় কিছুদিন পর থেকেই আপনারা ডাকসুর জন্যে আওয়াজ তুলছেন এবং আমরা দেখছি যে খুব আ শীঘ্রই ডাকসু নির্বাচনের ডেট ঘোষণার সময় ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এখন আন্দোলনের যে বিভিন্ন ভাগ ছিল শিক্ষার্থীদের মধ্যে, তারা তো সবাই আলাদা, আলাদা হয়ে গিয়েছেন। তো যদি আগের মতো ইউনিটি থাকতো নিঃসন্দেহে সেই দলই হয়তোবা আ ডাকসুতে জয়ী হয়ে ফিরে আসতো। তো এখনকার যে ডাকসুর পরিস্থিতি ক্যাম্পাসে সেটা কেমন? এখন তো প্রত্যেকেই আলাদা দল হয়ে যে যার এজেন্ডায় আ কাজ করে যাচ্ছে। আচ্ছা, ডাকসুর কথা বলতে গেলে আ ১ম এ বলতে হয় অতীতে ফিরে যেতে হয়। গত ২০১৯ সালে যে ডাকসু হয়, আপনি জানেন যে ২০১৮ সালের
কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়, এর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে কোটা বিরোধী আন্দোলন, এরপরে নিরাপদ সড়ক চাই, এবং এর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে একচ্ছত্রতে যে আধিপত্য, এই আধিপত্য কিন্তু ফাটল ধরে। এবং তার আগে বিগত বছরগুলোতে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে আপনার 13, 14, 15 এই বছরগুলোতে কিন্তু অমানসিক নির্যাতন চলে সাধারণ শিক্ষার্থীদের উপর, এবং বিভিন্ন ক্ষেত্রে শিবির ট্যাগ দিয়ে অনেককে মেরে মেরে একদম বের করে দেওয়া, পা ভেঙে দেওয়া, হাত ভেঙে দেওয়া তাদের, এবং প্রত্যেকটাই আসলে জায়েজ হয়ে গেছিল, কেউ কিছু বলতো না, শিবির মারা জায়েজ, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে 18 যখন আপনার আহ, যখন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়, এর মাধ্যমে কিন্তু আমরা তখন আসলে লাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তখন ভর্তির সুযোগ পাই। আমরা তখন এই আন্দোলনে একদম শুরু থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। টিএসসি তে মধুর মধুতে সামনে যে আমরা সরকার বিরোধী যে স্লোগান দুটো দিচ্ছিলাম, এটা আসলে আমার একটা প্রশান্তিকর একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে যখন ডাকসু হলো 19, এবং তখন কিন্তু যখন ছাত্রলীগের, যদিও সেখানে আহ এটা ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করে বিভিন্নভাবে তারা এখানে তাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসলেন, তারপরেও কিন্তু তখন তার আগে যেহেতু ক্যাম্পাস গুলোতে আন্দোলনের কারণে তাদের একচ্ছত্র আধিপত্যে ভাটা পড়ে। শুধু এইটা না, একই সাথে অ্যাড করতে হয় যে আবরার ফাহাদের হত্যার ঘটনা। আবরার ফাহাদের হত্যার ঘটনা যখন হয় বুয়েটে, আমি একটু জানিয়ে রাখি, আবরার ফাহাদ আমার হলো নটরডেম কলেজের বন্ধু। আমরা একসাথেই কলেজে পড়াশোনা করেছি, একসাথে আমরা আরামবাগে ছিলাম, অন্য বিল্ডিং এ ছিলাম, দুইটা আলাদা ডিফারেন্ট বিল্ডিং এ, কিন্তু আমাদের পরিচয় ছিল। আহ, তো আমরা একসাথে অ্যাডমিশন কোচিং করি বিভিন্ন সময়, আহ, তার সাথে বিভিন্ন শেয়ারিং হতো, কথা হতো। তো ও আসলে কোনো পলিটিক্যাল আইডিওলজির মধ্যে ছিল না। তো এরপরে যখন সে দেশের প্রশ্নে, দেশের আহ, স্বাধিকার সার্বভৌমত্বের প্রশ্নে সে যখন ভারতের বিরুদ্ধে যখন সে পোস্ট দেয়, এরপরে যখন তাকে যখন পিটিয়ে পিটিয়ে যখন তাকে হত্যা করা হয়, তো এরপরে কিন্তু সারা বাংলাদেশ ফুঁসে ওঠে, এবং সেই সময় থেকে কিন্তু ক্যাম্পাসগুলোতে আর নতুন করে ছাত্রলীগের আধিপত্যের জায়গাটা একেবারে ক্ষুণ্ণ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে আবার যেহেতু নতুন করে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি 2024 জুলাই গণ অভ্যুত্থানের পরে, তো সেই সময় আমরা আবার ডাকসুর প্রয়োজনীয়তা অবশ্যই অনুভব করি। ডাকসু আসলে কোনো এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি সহজে ডাকসু দিতে চায় না, কারণ কারণ এই ক্ষেত্রে তাদের তাদের পাওয়ারটা খর্ব হয়। তো সেই জায়গা থেকে আসলে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় ডাকসু না হলে এই ডাকসুর ভবিষ্যৎ আবার হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করছি যে মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসুর একটা রোড ম্যাপ নিয়ে কাজ করছেন। আমরা মোটামুটি আশা করছি যে অতি শীঘ্রই তারা আগস্টের মাঝামাঝি বা তার আগে ডাকসু দিবেন, এবং এই অনুযায়ী কিন্তু সবার মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে, শুধু বিশ্ববিদ্যালয় না, ডাকসু নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষের একটা আগ্রহের জায়গা সৃষ্টি হয়েছে। এবং আহ, এবং অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু ডাকসুর দিকে তাকিয়ে আছে যে ডাকসু যদি হয় তাহলে অন্যান্য জাকসু থেকে রাকসু থেকে শুরু করে সকল চাকসু সব ইউনিভার্সিটিতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি আশা রাখবো যত ছাত্র সংগঠন আছেন তারা সকলে এই ডাকসুতে এগিয়ে আসবেন। আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে সকলকে আহ্বান জানাবো, আপনারা ডাকসুতে অংশগ্রহণ করুন, এবং ডাকসু হওয়ার জন্য সুন্দরভাবে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, বিশ্ববিদ্যালয় সম্মানিত প্রক্টর স্যার বলেছেন যে আমরা শহীদ হয়ে যাব কিন্তু ডাকসু হবে। তো এইটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনেক বেশি মোটিভেশন করেছে। আমি আশা রাখবো যে আমরা অতি শীঘ্রই ডাকসু ইলেকশন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। জি, আপনার ডাকসুর আশা পূর্ণ হোক ইনশাল্লাহ। তো আমরা যদি ছাত্র দলের নাহিদ ভাইয়ের দিকে তাকাই, খুব সম্ভবত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি। তো আমার যতদূর মনে পড়ে উনি একটি বক্তব্যে এভাবে বলেছিলেন যে ঢাকা ভার্সিটির হলে হলে এখনো ছাত্রলীগরা অবস্থান করছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে এই বক্তব্যটা কিভাবে দেখছেন? এটা কি আসলেই সত্য কিনা? আর এটা যদি সত্য হয়ে থাকে, এটা প্রশাসনের এমন
কাজ করার কারণটা কি? আপনার কি মনে হয়? কেন তারা ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? কারণ ছাত্রদল তো প্রকাশ্যে আপনাদের বিরুদ্ধে অস্ত্রসহ হামলা করেছিল ক্যাম্পাসে। আ না, এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রলীগকে একদম পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। তাড়িয়ে বের করে দেওয়া হয়েছে কিন্তু ১৭ তারিখ রাতে। ১৭ তারিখ রাতে, এবং যারা ছাত্রলীগের নেতৃস্থানীয় ছিল, একদম ধরেন আ সাদ্দাম, ইনান, সৈকত থেকে শুরু করে সকল রুম কিন্তু সাধারণ যারা ছাত্র সমাজ সকলে মিলে তারা কিন্তু তাদের রুমগুলো থেকে তাদেরকে বের করে দেয়। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ওই সময় কিন্তু একটা মোটিভেশন পাই। যখন এক্সিস্টিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তাদের ছাত্র সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছে। আমরা কিন্তু সেই সময় একটা বিশাল মোটিভেশন পাই, এবং আমরা সেই সময় আরো সাহস পাই যে ইনশাল্লাহ এই ছাত্রলীগ যেহেতু বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা এরাও বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে কিন্তু ছাত্রলীগ ওই সময় নাই হয়ে গেছে। তবে তবে কিছু ধরেন অনেকেই কিন্তু ছাত্রলীগ অনেক আপনি জানেন যে আ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে দল ক্ষমতায় থাকে তারা হলগুলো কন্ট্রোল করার চেষ্টা করে। তারা গেস্ট রুম, গণরুম কালচার থেকে শুরু করে হলগুলো যখন দখলদারিত্ব চালায়, তখন কিন্তু সিটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুখাপেক্ষী হয়ে যায়। তো অনেকেই আছে যারা কিন্তু সিটের জন্য, একটা ক্ষমতার জন্য ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মেধাবী শিক্ষার্থী যারা আসে, তারা কিন্তু একটা মেক্সিমাম পার্সেন্টেজ আগে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে না। তো সেই জায়গা থেকে যারা ছাত্রলীগ করে হামলা চালিয়েছে, এই আন্দোলনের বিপক্ষে অংশ নিয়েছে, তারা তো হলে থাকার প্রশ্নই আসে না। তবে কিছু অনেকে আছে ছাত্রলীগের হয়তো মিছিলে তাকে জোর করে নিয়ে গেছে। এইরকম কোন শিক্ষার্থী হয়তো তার আন্দোলন চলাকালে আন্দোলনে শরিক হয়েছে ছাত্রলীগ বাদ দিয়ে। ছাত্রলীগ বাদ দিয়ে হয়তো আন্দোলনে শরিক হয়েছে। সে আর ছাত্রলীগ না। যেরকম কিনা আপনার আমাদের সার্জিস আলম ভাই। সে তো ছাত্রলীগের পোস্টের ছিল। সে আ সাদ্দাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের খুব কাছের ছোট ভাই ছিল। সে তো আন্দোলনের একটা বড় মুখ। তো সে যদি আন্দোলনে একটা বড় মুখ হতে পারে, ছাত্রলীগ করা অবস্থায় ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এইরকম আরো অনেকেই কিন্তু নিয়েছে। তো সেই যদি আপনি তাদেরকে একইভাবে তাদেরকে ট্যাগিং করেন, ছাত্রলীগ হিসেবে উপস্থাপন করতে চান, তাহলে আমার মনে হয় না এটা সঠিক হবে। কারণ যারা ছাত্রলীগ, সত্যিকারের ছাত্রলীগ তাদের তো অবশ্যই হলে নাই। তবে এইরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, এরকম যদি কোনো ছাত্রলীগ থেকে থাকে, অবশ্যই এটা শিক্ষার্থীদের নজরে নিয়ে আসবে প্রশাসনের, এবং তারা প্রশাসন আশা করি এর সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু ব্যবস্থা নিবে আশা করি। তো আপনি তো একটি ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনার কি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? কেন্দ্রীয় সংসদ কিংবা হল সংসদে? আচ্ছা। আ এটা আসলে বলা কঠিন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন, আমি যদি বলি আমাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির, এটা আসলে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং এটা সবকিছু আসলে আ একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, এবং এখানে আমাদের যারা দায়িত্বশীল যারা থাকেন, তারা এগুলো বাছাই করেন যে এখানে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, কারা প্রার্থী হবে। এটা আসলে সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়। তো সেই জায়গা থেকে আ যদি সুযোগ আসে, যদি ডাকসু ইলেকশন করার সুযোগ আসে, আ তাহলে অবশ্যই আমি সেটা করার চেষ্টা করব। এবং আমি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। তাদের যেকোনো দাবিতে, যেকোনো আন্দোলনে আমি তাদের সাথে একত্রিতভাবে কাজ করতে চাই, এবং ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে আমি শরিক থাকতে চাই। সেই জায়গা থেকে যদি সুযোগ আসে, যদি আল্লাহ সুযোগ করে দেন, তাহলে অবশ্যই আমি এটা ভেবে দেখব। তো আ এটা এখন যে প্রশ্নটা করব সেটা শুধু আমার প্রশ্ন না। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষের মনে এই প্রশ্ন। যখন থেকে ডাকসুর কথা জোরে সোরে শুরু হয়েছে তখন থেকেই, যে সাদিক কায়েম কি ডাকসুতে ভিপি পদে ইলেকশন করবে কিনা? বা আপনি যেহেতু ছাত্র শিবিরের একজন বড় দায়িত্বশীল, তো আপনার কি মনে হয় সাদিক কায়েমের কি ভিপি পদে ইলেকশন করার কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা কি তাকে ডাকসুতে ভিপি হিসেবে দেখতে পাবো কিনা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি গত প্রশ্নেই দিয়ে দিয়েছি যে আসলে কে কোন পদে দাঁড়াবে এটা আসলে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নয়। ছাত্র শিবিরের ক্ষেত্রে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নয় যে আমি চাইলাম আমি দাঁড়িয়ে গেলাম, এটা হয়তো তাহলে ব্যক্তিগতভাবে দাঁড়াতে পারে, কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এখানে সংগঠনের স্ট্র্যাটেজি যেরকম হবে, যাকে মনে করবেন যে আহ, যে পোস্টের জন্য যাকে প্রয়োজন তাকেই দেওয়া হবে। তো সেই জায়গা থেকে তবে আমি যেটা লক্ষ্য করছি, আমি যদি পাবলিক সেন্টিমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আমি দেখতে পেয়েছি যে বিভিন্ন গ্রুপগুলোতে
গ্রুপগুলো থেকে শুরু করে বিভিন্ন পোস্টে যে সাদিক কায়েম ভাইকে নিয়ে একটা মানে গণজোয়ার তৈরি হয়েছে, যে অনেকেই চাচ্ছেন, যে আমি দেখলাম যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু শুরু করে নারী শিক্ষার্থীরা অনেকেই চাচ্ছেন যে সাদিক কায়েম ভাই এখানে আসুক। এবং উনি যেভাবে, আপনি দেখবেন যে এই আন্দোলনের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্নভাবে অনেক ব্যক্তি কিন্তু বিতর্কিত হয়েছে। অনেক ব্যক্তি বিভিন্নভাবে তার আচরণের কারণে, তার অ্যাক্টিভিজমের কারণে, তার কথা বলার মাধ্যমে বিভিন্ন কারণে কিন্তু বিতর্কিত হয়। শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরের যারা ছিলেন তারা কিন্তু আলহামদুলিল্লাহ এই বিতর্কের ঊর্ধ্বে থাকতে পেরেছে। তো সেই জায়গা থেকে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সাদিক কায়েম একটা ব্যক্তি হিসেবে, একটা ফিগার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো সেই জায়গা থেকে যদি সংগঠন মনে করে যে সাদিক কায়েম ভাই এখানে ভিপি পদে আসতে পারে সংগঠনের জন্য, এবং এটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে, তাহলে হয়তো সেটা হতেও পারে। তো আপনি সরাসরি কোনো উত্তর দিতে চাচ্ছেন না আসলে সাদিক ক্যামকে আমরা ভিপি হিসেবে দেখতে সরাসরি পাচ্ছি? উত্তরটা আসলে আমি নিজেও জানি না, আচ্ছা। সরাসরি উত্তর তো তো সেটা আমি আসলে আমার তো বলার এখতিয়ারও নাই। জি, অবশ্যই অবশ্যই। যেহেতু আমরা আপনাকে পেলাম তাই প্রশ্নটা করে দেখলাম আসলে আমরা কোনোভাবে এটা জানতে পারি কিনা, যেহেতু জনমনে এটা একটা খুব কমন প্রশ্ন। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের জুলাই বিপ্লবের প্রায় ১ বছর হতে চললো, বা আমরা তো এখন বলতে গেলে বিপ্লব চলমান সময়ে আছি, যেহেতু প্রায় জুনের শেষ দিকে আমরা এখন। তো আপনার যদি শেষ কিছু কথা বলার থাকে, হয় আপনার ডাকসু ভোটারদের উদ্দেশ্যে কিংবা সারা দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। জি, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ কিন্তু আমরা একটা নতুন জেনারেশন তৈরি করেছি। যে জেনারেশনটা একসময় ছিল আই হেট পলিটিক্স জেনারেশন। যে জেনারেশনটা সবসময় রাজনীতিকে একটু নেগেটিভ ভাবে দেখতো। যে জেনারেশনটা সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। যে জেনারেশনটা হয়তো তার সিরিজ দেখা, মুভি দেখা এই নিয়ে ব্যস্ত থাকতো। এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক সচেতনতা যার মধ্যে ছিল না, সেই জেনারেশনটাই কিন্তু আপনার রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন হয়েছে। এবং যারা কিনা বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভাবতে শিখছে, বাংলাদেশের উন্নতি কল্পে তারা এখন সচেতন। তারা চায়, রাজনীতি অনেকে হয়তো করবে না, কিন্তু রাজনীতি সচেতনতা যদি না থাকে তাহলে সে অবশ্যই ইউজড হবে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে নতুন জেনারেশন তারা রাজনৈতিকভাবে এত বেশি সচেতন হয়ে গেছে, আমি আশা রাখবো যে এই জেনারেশনের মাধ্যমে আর আগামী দিনে কোনোভাবেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে ফিরতে পারবে না ইনশাল্লাহ। এবং আগামীর বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশে পরিগণিত করব। সকল দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একত্রিত ছিলাম, সেভাবে আমরা আগামীর বাংলাদেশকে গড়ে তুলব। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি করব আমরা। এবং একইভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা সৎ, দক্ষ এই দেশপ্রেমিক এই নাগরিকদেরকে দিয়ে আমরা এই বাংলাদেশকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে দুনিয়ার বুকে আমরা জায়গা করে নেব, এই আশাবাদ ব্যক্ত রাখি। এই বলে জি, ধন্যবাদ সরি। জনাব আসিফ আব্দুল্লাহ। আহ, আপনার ডাকসু নির্বাচনের জন্য আপনাকে শুভকামনা অগ্রিম, যদি আপনি অংশগ্রহণ করে থাকেন। এবং আমাদের আমি আমি তো বললাম যে কোনো কিছু হলো ফাইনাল না এখন। সবকিছু আসলে সংগঠনের সিদ্ধান্ত। আহ, এবং আমরা চাই ডাকসু হোক। এবং কোনো এখনো আসলে অনেকের মধ্যে একটা দোলাচল আছে। অনেকে মনে করছেন যে আসলে এই ডাকসু হবে কিনা, যেহেতু সবচেয়ে বড় দল বিএনপি ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দল থেকে এখনো পজিটিভ কোনো রেসপন্স আসতেছে না। বিএনপি থেকে এখনো পজিটিভ সাড়া আসতেছে না, যার কারণে অনেকের মধ্যে কিন্তু একটা সন্দিহান আছে। আমরা আশা রাখবো তারা দেশ এবং জাতির স্বার্থে, ছাত্র সমাজের স্বার্থে তারা এই সিদ্ধান্তে আসবেন। তারা ডাকসু হওয়ার জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা অনুরোধ করবে। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি সামনে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়ে আপনার সাথে আবারও আলাপ সালাপ হবে। শুভরাত্রি। ধন্যবাদ আপনাকে।